গতকাল আমরা কোন পর্যন্ত দেখছিলাম? পেজ বর্ডার পর্যন্ত না? হ্যাঁ, মানে পেজ সেটআপ এর মধ্যে দেখছিলাম আমরা কলাম দেখছিলাম, ব্রেক, আর হলো পেজ বর্ডারের মধ্যে বর্ডার এন্ড শেডিং, তাই তো? আচ্ছা, আজকে আমরা দেখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে কি কি বিষয় আমাদের আছে? প্যারাগ্রাফ দেখাছিলাম না? প্যারাগ্রাফের মধ্যে আবার বর্ডার কোথেকে আসে? প্যারাগ্রাফে তো বর্ডার নাই। পেজ সেটআপের মধ্যে বর্ডার থাকতে পারে, পেজ ব্যাকগ্রাউন্ডে বর্ডার হয়, পেজ প্যারাগ্রাফে তো বর্ডার নাই। আচ্ছা দেখেন, কম্পিউটার শেখার সময় আপনাদের বুঝতে হবে যেটা খুব জরুরি, কোন কমান্ডের ভিতরে কি কাজ, এই বিষয়টাকে বুঝতে হবে। কোন কমান্ডের ভিতরে কি কাজ আছে সেটা আগে বুঝতে হবে। প্যারাগ্রাফের মধ্যে কখনো পেজ নাম্বার, পেজ বর্ডার বা বর্ডার এন্ড শেডিং আসবে না। পেজ সেটআপের মধ্যে প্রথমে আছে পেজ সেটআপ মার্জিন দেওয়া, তারপরে আছে পেজ বর্ডার, এখানে বর্ডার এন্ড শেডিং আছে, টেক্সট বর্ডার, প্যারাগ্রাফ বর্ডার, পেজ বর্ডার, এগুলো আছে। আর প্যারাগ্রাফের মধ্যে যেই কাজ সেটা হলো আমরা যেই টেক্সট ডকুমেন্টটা তৈরি করছি, টেক্সট ডকুমেন্ট মানে হলো লিখে যে ডকুমেন্ট তৈরি করা হয়, এই টেক্সট ডকুমেন্ট যেটা আমরা তৈরি করছি এই টেক্সট ডকুমেন্টের প্যারাগুলোকে চিহ্নিত করা, প্যারাগুলিকে চিহ্নিত করার জন্য এই প্যারাগ্রাফ অপশনটা ব্যবহার করা হয়। প্যারাগ্রাফের প্রথম কাজ দেখবো আমরা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের ব্যাপারে তো আমরা আগে আলোচনা করছি এখানে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে অ্যালাইনমেন্ট সম্পর্কে আমাদের আলোচনা করার দরকার নাই। ইনডেন্টেশনের ব্যাপারটা দেখেন, ইনডেন্টেশন হলো কোন লেখাকে ডান পাশ এবং বাম পাশ থেকে চাপায় আনার জন্য। অর্থাৎ কোন প্যারার মধ্যে লাইন যদি 5টা থাকে তাহলে ইনডেন্টেশনে লেফট রাইট থেকে লেখাকে যখন আমরা চাপায় দিব তখন প্যারার মধ্যে লাইন বেড়ে যাবে। এটা ব্যবহার করা হয় লাইনগুলিকে ছোট করার জন্য, যাতে পড়তে সহজ হয়। বুঝা গেছে? তাহলে এখানে আমরা এখানে দিয়ে দিলাম, মনে করেন 0.5 ইঞ্চি দিয়ে দিলাম, এখানে 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। এখন ওকে করেন, দেখেন এই যে চেপে গেছে না? 1 2 3 4 5টা, এখন একটা লাইন বেশি হয়ে গেছে, তাই না? বুঝা গেছে? আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হলো স্পেসিং, এক প্যারা থেকে আরেক প্যারার দূরত্ব তৈরি করা। আমাদের এই যে বাম পাশ থেকে যদি দেখি তাহলে প্যারার মাঝখানে কোনো গ্যাপ নাই, প্রত্যেকটা লাইন সমান। প্যারার মাঝখানে কোনো গ্যাপ আছে? প্রত্যেকটা লাইনের গ্যাপ সমান আছে, কিন্তু প্যারার মধ্যে কোনো গ্যাপ নাই। যেমন এখানে 1 2 3 4টা প্যারা আছে, প্যারার মাঝখানে কোনো গ্যাপ নাই। 4টা প্যারার মাঝখানে আমাদের 3টা গ্যাপ থাকার কথা ছিল। তো এখানে আমরা এই স্পেসিং বিফোর এবং আফটার, বিফোর দিলে প্যারার আগে স্পেস হবে, যেমন 6 পয়েন্ট 12 পয়েন্ট আমরা দিলাম, আফটার মানে পরে। দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু এই যে গ্যাপ তৈরি হয়েছে না? এখন যদি ওকে দিই তাহলে আমাদের প্যারার মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যাবে, তাহলে প্যারাগুলি বোঝা যাবে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? আচ্ছা, এখন দেখেন প্যারার মধ্যে স্পেস হলো, কিন্তু প্যারার লাইনের স্পেস গুলি কিন্তু একই রকম। এখন লাইন স্পেসটা যদি আমাদের বাড়ানোর প্রয়োজন হয় তাহলেও আমরা লাইন স্পেসটাকেও বাড়ায় দিতে পারবো। এই যেখানে আছে লাইন স্পেস, আমরা এখানে মাল্টিপলে চলে যাব, আমাদের লাইন স্পেস যতটুকু দরকার ততটুকু আমরা দিব। এখানে মাল্টিপলে গেলে দেখা যাচ্ছে যে 3 লাইন পরিমাণ গ্যাপ, 3 লাইনস পরিমাণ গ্যাপ হবে। এখানে দেখেন অনেক গ্যাপ হয়ে গেছে, তাই না? যেমন ওকে দিলে দেখেন অনেক বড় বড় গ্যাপ হয়ে গেছে, তাই না? কিন্তু এত বেশি গ্যাপ দিলে কি হবে? আমাদের এখানে স্ট্যান্ডার্ড লাইন স্পেস হলো 1.3 দিয়ে যদি ওকে দিয়ে দেন
তাহলে এই যে লাইন স্পেসটা এরকম হলো। আমাদের আগে ছিল এইরকম, লাইন স্পেসটা ছিল এই ধরনের সিঙ্গেল লাইন স্পেস যাকে বলা হয়। 1.15 আর কি, এখানে আমরা 1.3 দিয়ে দিব, একটু বাড়বে আর কি। 3 দিয়ে ওকে দিলাম, দেখেন স্পেস একটু বেড়ে গেল না? এগুলো করা হয় ডকুমেন্টকে সুন্দরভাবে সাজানোর জন্য, বুঝা গেছে? আচ্ছা, তো আমাদের এই পেজ লেআউটের মধ্যে আমাদের আর কোনো কাজ নাই। আমরা আজকে চলে যাব হ্যাঁ, তখন এই লাইন স্পেস কমায় দিবেন, লাইন স্পেস, প্যারাগ্রাফ স্পেস, যদি ফন্ট সাইজ বড় থাকে ফন্ট সাইজকে একটু ছোট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, যদি মনে করেন 2-3টা লাইন পরের পেজে চলে গেছে, তখন ওই 2-3টা লাইনকে আপনি প্রথমে স্পেস গুলো একটু কমায় দিবেন, আগে ফন্ট সাইজ ছোট করবেন না, কারণ ফন্ট সাইজটা ডকুমেন্টের জন্য খুব জরুরি। ফন্ট সাইজ ডকুমেন্টের জন্য খুবই জরুরি। এই জন্য ফন্ট সাইজটা আমরা আগে ছোট করবো না। লাইন স্পেস যদি আমাদের 1.3 দেওয়া থাকে, তাহলে সেখানে 1.2 আমরা দিয়ে দিব, ঠিক আছে? অথবা সিঙ্গেল লাইন স্পেস দিলেও আমাদের ডকুমেন্টের ক্ষেত্রে চলবে। সিঙ্গেল লাইন স্পেস দিছি, এরপর যদি দেখা যায় তারপর আসেন, তাহলে প্যারাগ্রাফ স্পেস কমাতে হবে। আচ্ছা, আচ্ছা, রেফারেন্সের মধ্যে আমাদের মূলত একটা বিষয় জানতে হয়, সেটা হলো ফুটনোট। ফুটনোটের বিষয়টা আমাদের মূলত জানতে হয়। এই যে এখানে বলা আছে ফুটনোট, এই ফুটনোটটা তৈরি হয় লেখার পরে। ফুটনোটটা তৈরি হয় কখন? লেখার পরে। ফুটনোট বলতে সাধারণ ভাষা যেটা আমরা বুঝে থাকি সেটা হলো টিকা। সেটা কি? টিকা। কোন শিক্ষামূলক বইয়ের মধ্যে দেখবেন যে বিভিন্ন মানে লেখাগুলি লেখা থাকে, ওই লেখার একটা বিশেষ বক্তব্য সেটা টিকার মধ্যে দেওয়া থাকে। যেমন কোরআন শরীফের মধ্যে যে শানের নজরুলগুলি থাকে, আয়াতের ভিতরে একটা চিহ্ন দেওয়া থাকে, ওই চিহ্ন অনুসারে নিচে সেটার বিষয়টা লেখা থাকে, গুরুত্বটা বা কিসের জন্য নাজিল হয়েছে বা এটা কি বলা হয়েছে এর ভিতরে সেটা উল্লেখ করা থাকে। এগুলো সব হয় লেখার পরে, ঠিক আছে? ফুটনোটটা আমরা দুই জায়গায় দিতে পারি, একটা হলো লেখার শেষে আর একটা হলো পেজের শেষে। একটা হলো লেখার শেষে আর একটা হলো পেজের শেষে, একটা হলো বিলো টেক্সট আর একটা হলো বটম অফ পেজ। এখানে আমাদের মনে করেন 5টা 6টা বিষয় আমাদের লেখা আছে, 1 2 3 4 5টা বিষয় আমাদের এখানে লেখা হয়েছে। এখন 5টা বিষয়ের 5টা টিকা তৈরি হবে, 5টা বিষয়ের 5টা টিকা তৈরি হবে। প্রথম পেজে প্রথমটার মধ্যে আমরা কার্সরটা রাখি, প্রথম প্যারার শুরুতে কার্সর রেখে আমরা ফুটনোটে চলে যাই। ফুটনোটের এখানে লোকেশন দিতে হবে বিলো টেক্সট। কি দিতে হবে? বিলো টেক্সট। আর বটম অফ পেজ দিলে কোথায় আসবে? বটম অফ পেজ দিলে আমাদের যে আমাদের বটম মার্জিন যেটা আছে, বটম মার্জিনের মধ্যে আসবে, বটম মার্জিনের মধ্যে আসবে, ঠিক আছে? ডকুমেন্ট তৈরি করার জন্য যেখানে প্রয়োজন হয় সেখানে আপনি দিয়ে দিবেন। এখানে আমরা বিলো টেক্সট দিলাম। আর এখানে বলছে নাম্বার ফরম্যাট, আমরা যে ফুটনোট গুলি যে দিব, টিকাগুলি যে লিখবো, যে নাম্বার অনুসারে আসবে, সেই নাম্বারটা আমরা 1 2 3 দিয়ে দিব, ঠিক আছে? এখন ইনসার্ট করেন, দেখেন এই যে এখানে একটা নাম্বার 1 আসছে, এখানেও নাম্বার 1 আসছে, আসছে না? এখন এখানে আমরা লিখতেছি, এখানে এই ফুটনোটের উপর একটা দাগ আসছে, তাই না? এই দাগের উপরে হলো ডকুমেন্টের অংশ, ঠিক আছে? কিন্তু এই ফুটনোটের ভিতরে ডকুমেন্টের কোনো অংশ তৈরি করা যাবে না, অর্থাৎ দাগের নিচে কোনো ডকুমেন্টের অংশ তৈরি করা যাবে না। যদি লেখেন, মনে করেন এখান থেকে
আপনি ডকুমেন্টের ভিতরে কিছু অংশ তৈরি করছেন, ডকুমেন্টের কিছু অংশ ফুটনোটে তৈরি করছেন, তাই তো? এখন দেখেন এইখানে যে নাম্বারটা আসছিল এখানেও কিন্তু কার্সরটা রাখলে আমাদের সেই ফুটনোটের অংশটা দেখাবে, ফুটনোটটা যা লেখা আছে সেটা এখানে দেখাবে। এখন এটা যদি আপনি মুছে দেন তাহলে কিন্তু দেখেন এখানে ফুটনোট নাই, আছে? তো আপনি যদি ডকুমেন্টের 5-10টা পেজ লিখে ফেলেন ফুটনোটের ভিতরে তাহলে কিছু থাকবে না, বুঝা গেছে? তাহলে এই ফুটনোটটা হলো বিষয়ের উপরে বিশেষ মন্তব্য বা বিশেষ কোনো টিকা বা বিশেষ বক্তব্য তৈরি করার জন্য ব্যবহার করা হয়। বুঝা গেছে না বুঝেন নাই? বুঝছেন? আচ্ছা, এখন দেখেন আমাদের ডকুমেন্ট তৈরি করার সময় আমরা এখন রিভিউ মেনুতে কাজ করব। মেইলিংসটা আমাদের প্রয়োজন নাই, রিভিউটাতে আমরা এখন কাজ করব। দেখেন রিভিউর মধ্যে আমাদের আছে স্পেলিং এন্ড গ্রামার, থিসারাস, ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে? এখানে ট্রান্সলেট আছে, ট্রান্সলেট আমাদের প্রয়োজন নাই। এখানে আমরা স্পেলিং এন্ড গ্রামার, থিসারাস এবং ওয়ার্ড কাউন্ট এই তিনটা বিষয় আমরা দেখব, যাকে বলা হচ্ছে প্রুফিং। আচ্ছা, তো এখানে স্পেলিং এন্ড গ্রামারের কাজটা কি? স্পেলিং এন্ড গ্রামারের কাজ হলো ডকুমেন্টের মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলটাকে সংশোধন করার জন্য। তবে এখানে মনে রাখতে হবে স্পেলিং এন্ড গ্রামারটা কাজ করে ডিকশনারির উপরে। কম্পিউটারের একটা ডিকশনারি আছে, আপনি যে ওয়ার্ডটা লিখছেন এই ওয়ার্ডটা কম্পিউটার ডিকশনারিতে যদি না থাকে তাহলে আপনি সেটার সঠিক বানানটা খুঁজে পাবেন না, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে মনে করেন আমরা কুইক বানানটা যে লিখলাম, কেউ যদি মনে করেন কুইক কিউ ইউ, কেউ যদি মনে করেন কিউ ইউ আই সি কে না লিখে যদি কিউ ইউ ই সি কে যদি লেখে, কিউ ইউ ই সি কে কুইক যদি লিখলো, তাহলে দেখেন এখানে বানানটা ভুল হয়েছে, এখানে একটা লাল দাগ দিয়ে দিছে। লাল দাগটা দুইটা কারণে আসে, তিনটা কারণে আসে, মূলত তিনটা কারণে লাল দাগ আসে। যদি একই শব্দ পাশাপাশি বসে, যেমন এখানে ব্রাউন আছে, আমি এখানে ব্রাউন লিখে দিলাম, এখানে লাল দাগ আসবে, বানান কিন্তু ঠিক আছে। তিনটা কারণে লাল দাগ আসে। প্রথম কারণ হলো যদি ডিকশনারিতে না থাকে, ডিকশনারিতে যদি শব্দটা না থাকে, যেমন আপনার নাম ডিকশনারিতে আছে, আমার নাম ডিকশনারিতে আছে নাই, কারণ এটা হলো আমেরিকান ডিকশনারি, তারা তারা আমাকে চিনে না, চিনে চিনে না, তখন ওই শব্দটা লিখলে এখানে না আসবে। যেমন আমি যদি এখানে লিখি এম এ এম ইউ এন মামুন লিখলাম, দেখেন এখানে কিন্তু লাল দাগ আছে, তার মানে কি এই শব্দটা ডিকশনারিতে নাই। দ্বিতীয় কারণ হলো ডিকশনারিতে আছে কিন্তু শব্দটা মিলে নাই, তখনও লাল দাগ আসবে। আরেকটা হলো যদি পাশাপাশি দুইবার বসে, ঠিক আছে? এই দুইটা কারণে কি হয়, তিনটা কারণে লাল দাগ আসে। এখন এই শব্দটাকে আমরা সঠিক, আমার বানানটা জানা নাই, এখন এটাকে কিভাবে সঠিক করব? স্পেলিং এন্ড গ্রামারে চলে যান, এই যে দেখেন যেটা লাল দাগ আছে ওইটা আমাদের লাল করে দেখাচ্ছে এবং সাজেশনে আমাদের দেখাচ্ছে বানানটা তিন রকমের হতে পারে, কিউ ইউ আই সি কে, কিউ ইউ এ সি কে, আর এটা হলো কিউ ইউ এ সি কে এস, কুইক, কোয়াক, কোয়াক্স, ঠিক আছে? কোনটা হবে বলেন? প্রথমটাই হবে, তাই না? তাহলে সিলেক্ট করে চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিলাম, এটা কারেকশন হয়ে গেল, তাই না? এরপরে দেখেন ব্রাউন শব্দ পাশাপাশি দুইবার আসছে, এটা লাল করে দেখাচ্ছে, সাজেশনে কিছু আছে, কারণ শব্দটা দুইবার লেখা হয়েছে, এই জন্য এখানে কি লেখা আছে, চেঞ্জের জায়গায় লেখা আছে কি ডিলেট, তার মানে এই শব্দটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? বুঝা গেছে না বুঝেন নাই? তাহলে এভাবে আমরা বানানকে কারেকশন করতে পারি। আর থিসারাস বলতে বোঝাচ্ছে সমার্থক শব্দ,
শব্দ আলাদা হবে কিন্তু অর্থ একই থাকবে। এগুলো সাধারণত বেশি বোঝা যায় হলো আপনার অ্যাডজেক্টিভের উপরে, যে ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ সেগুলোর উপরে, যেমন কুইক, এটা একটা অ্যাডজেক্টিভ। এইটার সমার্থক শব্দটা কি আছে? সমার্থক শব্দ ব্যবহার করা হয় সেন্টেন্সের সাথে মিলানোর জন্য। আপনি যদি বলেন যে আমি আজ কম্পিউটার শিখতে যাইব না, বা আমি খাওয়ার পর ঘুমাতে যাইব, তাহলে এটার মধ্যে কি ভুল আছে? সাধু এবং চলিত মিক্সড হয়ে গেছে। প্রত্যেকটা ভাষার মধ্যে 4টা নিয়ম আছে: সাধু, চলিত, আঞ্চলিক এবং সাংস্কৃতিক। এখন সব যদি আপনি খিচুড়ি বানায় লেখেন তাহলে বাক্যর অর্থ ঠিকই হবে, কিন্তু সেটা কোনো নিয়মের মধ্যে আসবে না। সেটা কি নিয়মের মধ্যে আসবে না। সেই ক্ষেত্রে থিসারাসটা ব্যবহার করা হয়। যেমন আমি খাওয়ার পর ঘুমাতে যাইব, এই যে যাইব এটা হয়ে গেছে চলিত, সাধু হয়ে গেছে। এটা হয়ে গেছে কি? সাধু হয়ে গেছে। এখানে হবে কি? যাব, তাই না? যাইব আর যাব বানান কি এক? এক না। যেমন এখানে কুইক, কুইক অর্থ দ্রুত, র্যাপিড অর্থ দ্রুত। কুইক মানেও কি? দ্রুত। র্যাপিড অর্থ দ্রুত। তারপরে আছে সুইফট, এটাও মানে দ্রুত, তাই না? দি কুইক বার্ন ফ্রগ জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা হলো চলিত ভাষায় লেখা হয়েছে। এটাকে একটি দ্রুতগামী বাদামি রঙের শেয়াল দুর্বল কুকুরের উপর লাফিয়ে পড়ল। এটার অর্থ, একটি দ্রুতগামী বাদামি রঙের শেয়াল দুর্বল কুকুরটির উপরে লাফিয়ে পড়ল। এখানে একটি আসবে না, এখানে কি আসবে? কুকুরটি, শেয়ালটি আসবে। কি হবে? শেয়ালটি। একটি শেয়াল আর শেয়ালটির মধ্যে পার্থক্য কি বলেন তো? দুইটাই তো নির্দিষ্ট। দি কুইক বার্ন ফ্রগ, এ কুইক বার্ন ফ্রগ, দুইটাই তো নির্দিষ্ট। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট করে বলা হয়। তাহলে এখানে হবে কি? দ্রুতগামী বাদামি রঙের শেয়ালটি দুর্বল কুকুরটির উপর লাফিয়ে পড়ল, তাই না? কিন্তু আমরা বাংলা ভাষায় বলতে গেলে কিন্তু এখানে যদি বলি দ্রুতগামী বাদামি রঙের শেয়ালটি কুকুরটির উপর, একটি দুর্বল কুকুরটির উপর লাফাইয়া পড়ল বা লাফিয়ে পড়িল। দেখেন, শব্দের অর্থ কিন্তু একই হয়েছে, কিন্তু সাধু চলিত মিক্সড হয়ে গেছে। ঠিক এইখানে আপনি যদি এখানে কুইকের জায়গায় যদি আপনি র্যাপিড লেখেন তাহলে কিন্তু এই ইংলিশ বাক্যটার সাথে সেটা মিলবে না। দেখি, মিলবে না। তো দেখেন, যাই হোক, এখানে আমরা কুইকের থিসারাসটা কি হয় সেটা আমরা দেখবো। সিলেক্ট করার পর থিসারাসে চলে যান। তারপর এখানে এই দেখেন, এই যে এখানে লেখা আসছে সার্চ ফর কুইক, এই যে র্যাপিড, এটা হলো মূল থিসারাস। অ্যালার্ট মূল থিসারাস, সাডেন মূল থিসারাস, ব্রিফ, লাইভলি। এই যে গাঢ় রঙের যে লেখাগুলি দেখাচ্ছে সব দেখেন অ্যাডজেক্টিভ। সব কি? সব অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, এগুলি হলো মূল থিসারাস। এগুলির আবার থিসারাস নিচে দেওয়া আছে: ফাস্ট, স্পিডি, সুইফট, হাস্টি। ক্ল্যাশ অফ ক্ল্যান খেলার মধ্যে একটা স্পেল আছে, হ্যাস্টে স্পেল আছে না? এটা উদাহরণের জন্য আমি বলতেছি। ক্ল্যাশ অফ ক্ল্যানের মধ্যে একটা স্পেল আছে, হ্যাস্টি স্পেল, লাল রঙের একটা স্পেল, কমলা রঙের। এই ওই হ্যাস্টি স্পেলটা দিলে হয় কি? আর্মির গতি অনেক দ্রুত হয়ে যায়। তার মানে কি? আমরা বললাম এইখানেও হ্যাস্টি মানে কি? দ্রুত, তাই না? আরেকটা আছে র্যাগ। আরেকটা কি আছে? র্যাগ। ওইটার অর্থ আবার আলাদা। ওইটার অর্থ কি? আবার আলাদা। দেখেন, এই যে এখানেও র্যাপিড আছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা যদি র্যাপিড দিতে চাই তাহলে যে নিচের যে র্যাপিডটা লেখা আছে এখানে আমরা আইকনে ক্লিক করে ইনসার্ট দিয়ে দেবো। দেখেন, এই যে এখানে র্যাপিড চলে আসছে। বুঝা গেছে না? বুঝেন নাই? বুঝতে পারছেন? ফাইন। এই হলো আমাদের থিসারাসের কাজ।
আচ্ছা, আরেকটা হলো ওয়ার্ড কাউন্ট। আমরা যখন ইংলিশ লিখি তখন কিন্তু আমরা কতগুলি ওয়ার্ড লিখতেছি, ইংলিশ কেন যে কোনো বাংলাও যদি আমরা যদি লিখি, একটা প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ বা একটা রচনা যদি আমরা লিখি, বা একটা প্যারাগ্রাফ একটা এসে যদি আমরা লিখি, তাহলে কিন্তু সেখানে কয়টা শব্দ হলো সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, বুঝতে পারি না। হ্যাঁ যেমন, হ্যাঁ যেমন একটা ইংলিশ এসের জন্য 200টা ওয়ার্ড লাগবে, 200টা বা 220টা, ঠিক আছে। হ্যাঁ প্যারাগ্রাফের জন্য 70টা ওয়ার্ড। কিন্তু আমরা যখন লিখি তখন কি ওয়ার্ড গুলি আমরা কাউন্ট করতে পারি? যখন আমরা কম্পিউটারে লিখি কিভাবে কাউন্ট করবো? লেখার পরে কিভাবে কাউন্ট করবো? লেখার পরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখেন সাধারণভাবে আমি দেখাই দিই, এই যে এখানে দেওয়া আছে আমরা আমাদের যেটুকু সিলেকশন হয়েছে, এখানে আছে ওয়ার্ড 63টা। কয়টা ওয়ার্ড আছে? 63টা। কিন্তু এর ভিতরে আরো কিছু বিস্তারিত আছে, ওয়ার্ড কাউন্টে যান তাহলে বিস্তারিত পাবেন। পেজ 1 ওয়ার্ড 63, ক্যারেক্টার মানে অক্ষর, নো স্পেস, স্পেস ছাড়া, স্পেস ছাড়া 252টা ক্যারেক্টার আছে, অর্থাৎ অক্ষর আছে স্পেস ছাড়া 252টা। ক্যারেক্টার উইথ স্পেস, স্পেস নিজেও একটা ক্যারেক্টার, তাই না? এই যে স্পেস দিচ্ছেন এখানে একটা জায়গা দখল করছে না, জায়গা দখল করলেই ক্যারেক্টার হবে। ওইটা সহ আছে 314টা। প্যারাগ্রাফ একটা, এর মধ্যে লাইন আছে কয়টা? 5টা। এটা হলো বিস্তারিত, যাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। কিন্তু এখানে শুধুমাত্র ওয়ার্ড দেখাচ্ছে, বুঝা গেছে? আচ্ছা, আমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হলো আমরা যদি কোনো শব্দ পরিবর্তন করতে চাই বা অনেকগুলো পেজের মধ্যে নির্দিষ্ট পেজের মধ্যে যদি যেতে চাই, ঠিক আছে, তাহলে সেই কাজগুলো আমরা কিভাবে করব? এটা হোমের মধ্যে আছে। হোমের মধ্যে আমাদের আছে, প্রথমে যেটা করতে হবে, এখানে আমরা আমাদের এই কাজগুলি করতে গেলে আমাদের আগে কিছু পেজ বাড়াইতে হবে। কন্ট্রোল এন্টার ধরে রাখলেই আমাদের পেজ বাড়বে। এখানে আমাদের 46টা পেজ আছে। এখন 46 নাম্বার পেজ থেকে আমি 1 নাম্বার পেজে যাব। কিভাবে যাব? এভাবে স্ক্রল করে করে মাউসের হুইল ঘুরে না এখান থেকে টান দিয়ে যাবে? এখান থেকে টান দিয়ে গেলে কত নাম্বার পেজে যাইতেছে সেটা বোঝা যাবে। যদিও পাশে আমাদের দেখাইতেছে যে পেজ 1, এই যে এখানে দেখাইতেছে, কিন্তু এইভাবে আমাদের প্রয়োজন কি? আমরা মুহূর্তের মধ্যে যে কোনো পেজে যেতে পারবো। 46 নাম্বার পেজ আমরা আছি, এখন 1 নাম্বার পেজে যাব। দেখেন এই যে এখানে আছে, ফাইন্ডে যাবেন, গো টু, ফাইন্ডে যে হোমের মধ্যে, কোথায়? হোমের মধ্যে ফাইন্ডে যে গো টুতে যাবেন, তারপর এন্টার পেজ নাম্বারে 1 লিখে দিবেন, গো টুতে ক্লিক করবেন, 1 নাম্বার পেজ চলে আসছে। যত হাজার পেজই থাকুক না কেন মুহূর্তের মধ্যে আপনি নির্দিষ্ট পেজ যেতে পারবেন। আবার মনে করেন আপনি 35 নাম্বার পেজে যাবেন, লিখে গো টুতে ক্লিক করেন, দেখেন এই যে 35 নাম্বার পেজ আপনি চলে আসছেন, আসছেন না? হ্যাঁ। আবার মনে করেন আপনি যাবেন 43 নাম্বার পেজে, গো টুতে ক্লিক করেন, 43 নাম্বার পেজে চলে আসছেন। আবার 1 নাম্বার পেজ, গো টুতে ক্লিক করেন, 1 নাম্বার পেজ চলে আসছে। এখন 1 নাম্বার পেজের মধ্যে মনে করেন 13 নাম্বার লাইনে একটা ভুল আছে। কয় নাম্বার লাইনে? 13 নাম্বার লাইনে। তো 13 নাম্বার লাইন আপনি খুঁজবেন কিভাবে? 1 2 3 4 5 এভাবে গুনবেন? দরকার নাই, এই যে লাইনে আপনি ক্লিক করে এখানে 13 নাম্বার লিখে দিবেন, লিখে গো টুতে ক্লিক করবেন, 13 নাম্বারের শুরুতে আমাদের কার্সরটা চলে আসবে, 13 নাম্বার লাইনের শুরুতে কার্সরটা চলে আসবে। এখন ফাইন্ডে যান, কোথায়? ফাইন্ডে যান, এই 13 নাম্বার লাইনের মধ্যে কুইক কোথায় আছে দেখেন, লিখে ফাইন্ড নেক্সট করেন, এই যে এখানে কুইক পাইছে। হ্যাঁ, এখন এই কুইকটাকে আপনি পরিবর্তন করে দিবেন, ঠিক আছে? কুইক না দিয়ে কি দিবেন? রিপ্লেস দিবেন। কুইক না দিয়ে র‍্যাপিড দিবেন, তাহলে রিপ্লেসে যাবেন, ফাইন্ড হোয়াট করে আমাদের কুইক লেখাই আছে, রিপ্লেস উইথ এর করে র‍্যাপিড, RAPID, র‍্যাপিড আমরা লিখে আমরা এখানে রিপ্লেস করে দিব। দেখেন এখন র‍্যাপিড হয়ে গেল না? এই 13 নাম্বার লাইনে আরেকটা আছে, এটাও রিপ্লেস করে দিব। যদি রিপ্লেস অল করে দেন, যত কুইক আছে সব র‍্যাপিড হয়ে যাবে, বুঝা গেছে? আর নির্দিষ্টটা করার জন্য রিপ্লেস। ক্লিয়ার? তাহলে আজকে আমরা দেখলাম ওয়ার্ড কাউন্ট পর্যন্ত। আজকে মাইক্রোসফট ওয়ার্ড শেষ করে দেই।
ভিউ মেনুর মধ্যে আমাদের ছোট ছোট কিছু কাজ আছে। ভিউ মেনুর মধ্যে কিছু ছোট কাজ আছে, সামান্য কিছু কাজ আছে। যেমন আপনারা খেয়াল করছেন, আমি যখন কাজ করি তখন পেজটাকে যে বড় করতেছি ছোট করতেছি, এটা কিভাবে সম্ভব? এই যে এখানে নিচে তো আমাদের আছে 20%, এখান থেকে ধরে তো আমরা ছোট বড় করতে পারি, তাই না? করা যায় না? এটা দ্রুত কাজ করার জন্য। কিন্তু কমান্ডের সাথে করতে গেলে এই যে এখানে জুম লেখা আছে, কি লেখা আছে? জুমে যাবেন, এই পার্সেন্টের পরে কত পার্সেন্ট আপনি দিতে যাচ্ছেন 150% লিখে ওকে দেন, 150%-এ চলে আসবে। এই জুমের কাজটা করা হয় ডকুমেন্টের লেখাগুলোকে কাছ থেকে এবং দূর থেকে দেখা যায়। মাউস নাড়া দাও, কি চাপ দিছো তুমি? কিন্তু আবার এটা চালু করছে, এটা চালু করা হয়েছিল, সুইচ চাপ দিছো? আচ্ছা, তাহলে এটা কেন করা হয়? জুমের কাজটা কেন করা হয়? ডকুমেন্টটাকে কাছে এবং দূরে নিয়ে দেখার জন্য। যদি মনে করেন আপনি সবগুলি পেজকে দেখতে যাচ্ছেন, তাহলে এখানে মিনিমাম 10% পর্যন্ত করা যাবে আর ম্যাক্সিমাম 500% পর্যন্ত করা যাবে। এটা হলো 10%, ঠিক আছে? আর এটা হলো 500% ম্যাক্সিমাম, এটা হলো 500% পর্যন্ত, ঠিক আছে? বুঝা গেছে? 100% এরকম থাকে। আচ্ছা, আমরা পেজ সেটআপের মধ্যে রুলারের কাজ করছি, তাই না? হ্যাঁ, রুলারের কাজ করছি না? রুলারের কাজ করছি, অর্থাৎ রুলার না থাকলে তো আমরা যে পেপার সাইজ দিলাম, মার্জিন দিলাম, এগুলো তো বোঝা যাবে না। বুঝা যাবে? এখন এখানে কি রুলার আছে? রুলার আছে? পেপার সাইজটা বুঝতে পারবেন? বোঝা যাবে না। তাহলে কি করতে হবে? এই ভিউতে যে যদি কোনো কম্পিউটারে দেখেন যে এরকম রুলারটা নাই, তাহলে রুলারের আইকনে ক্লিক করবেন, দেখবেন রুলার চলে আসবে। অনেক সময় কাজ করতে করতে বা কোনো কম্পিউটারের মধ্যে দেখবেন যে ওয়েব লেআউট এই ধরনের লেখা থাকে, পেজটা এরকম থাকে, পেজটা কি এরকম থাকে। এখানে কিন্তু আপনি কোনো পেজ পাবেন না। আসলে পেজটা কয়টা পেজ আছে এখানে কিন্তু আপনি পাবেন না। এখানে কি পেজ দেখাচ্ছে? আমি কিন্তু একেবারে মিনিমাম করে দিচ্ছি 10%। পেজ দেখাচ্ছে, এটা হলো ওয়েব পেজটা সাধারণত এরকম হয়, ওয়েব লেআউট। আরেকটা আছে ফুল স্ক্রিন রিডিং, ফুল স্ক্রিন, কোনো মেনু থাকবে না, কোনো মেনু বার থাকবে না, কোনো বার থাকবে না, কমান্ডিং বার থাকবে। যাও, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করব, কিভাবে করব? এই যে এখানে ক্লোজ লেখা আছে, ক্লোজে যে আমরা প্রিন্ট লেআউট দিয়ে দিব, কি দিব? প্রিন্ট লেআউট। এই প্রিন্ট লেআউটে আমাদের সবকিছু পাওয়া যাবে, ঠিক আছে? প্রিন্ট লেআউটের মধ্যে কি সবকিছুই পাওয়া যাবে। বুঝা গেছে? আচ্ছা, লাস্ট আমাদের আজকে যে আলোচনা হবে সেটা হলো ট্যাবের কাজ। ট্যাবটা কেন ব্যবহার করা হয়? লেখাকে নির্দিষ্ট দূরত্বে বসানোর জন্য। আমরা যে এতদিন লিখছি, লেখা কি নির্দিষ্ট দূরত্বে গেছে না আমরা কন্টিনিউ লিখে গেছি? বায়োডাটার মধ্যে লেখাগুলি একটু দূরে দূরে থাকে না? যেমন নাম্বারগুলি সিরিয়ালে থাকে, বায়োডাটা ফরম্যাট আমি দেখাই। হ্যাঁ, নাম্বারগুলি সিরিয়ালে থাকে, তাই না? তারপরে আবার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলি কি থাকে? আরেকটা সিরিয়াল থাকে। তারপরে যে নাম ঠিকানাগুলি লেখা হয় সেগুলি আরেকটা সিরিয়াল, একদম সব এক সিরিয়ালে থাকে, তাই না? সেগুলি ট্যাব সেটআপের মাধ্যমে করতে হয়। যেমন আমি এখানে মনে করেন লিখলাম, এক দিলাম, লিখলাম নেম কোলন, এটা কি দূরত্ব হলো? এখন আমি যদি এভাবে যদি লিখি, সব লেখা কি এক সমান হবে? 2 নাম্বার যদি আমি দিয়ে লিখি, তাহলে এখানে ফাদার নেমটা দূরে সরে গেল না? কিন্তু এটা তো এক সমান হতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে লেখাটা যে আমরা লিখলাম, এই লেখাটাকে আমাদের নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসতে হবে। আর এই নির্দিষ্ট দূরত্বটা স্থাপন করতে হবে লেখা শুরু করার আগে, লেখা শুরু করার আগে সাধারণত। কিন্তু কিছু কাজ আছে যেগুলি লেখার পরে দূরত্ব করতে হয়, ঠিক আছে?
কারণ কতটুক দূরে থাকবে এটা আমরা আগে বুঝতেছি না, লেখার পরে সেগুলো করতে হয়। সাধারণত লেখার আগেই এই দূরত্বটা তৈরি করতে হয়। এটা আমরা পাবো কোথায়? ইনসার্টের মধ্যে যে সিম্বল, হ্যাঁ দেখেন এই পেজ লেআউটের মধ্যে আছে, ঠিক আছে, এই হোমের মধ্যেও আছে, হোমের মধ্যে যে প্যারাগ্রাফ আছে এর ভিতরে আমরা পাবো, কিন্তু এটা মূলত পেজ লেআউটের কাজ। আমরা এখানে প্যারাগ্রাফের মধ্যে যে তারপর এখানে দেখবো ট্যাবস লেখা আছে, এই দেখেন এই ট্যাবস এর মধ্যে ট্যাব স্টপ পজিশন আমরা যে দিব এই রুলারের মধ্যে সেটা বসবে, এই জন্য রুলারটাও প্রয়োজন আছে, ঠিক আছে, রুলারটাও কি প্রয়োজন আছে। গ্লাসটা পুরো চাপা হয়ে গেছে। তো আমাদের প্রথম দূরত্ব হবে 0.5, লেখার পরে সেট, তারপর হবে 3, এটা হলো ইঞ্চির হিসাবে সেট, 3.5 আবার সেট, এখন ওকে। দেখেন এখানে 3টা অ্যালাইনমেন্ট করছে, সবগুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আছে। এখন লেখার শুরুতে নেমের এখানে কার্সর রেখে ট্যাপ দেন, কোলনে ট্যাপ দেন, নামের এখানে রেখে ট্যাপ দেন, দেখেন দূরত্ব চলে যাইতেছে, সরাসরি কিন্তু 3 ইঞ্চিতে চলে আসছে, বুঝা গেছে। এখন এইভাবে যদি আমরা লিখি তাহলে পরবর্তীতে কি হবে, সবগুলো আমাদের এই এলিমেন্টেই লেখা হতে থাকবে। কিন্তু ট্যাব সেট করার পরে শর্ত হলো কিবোর্ডের মধ্যে যে ট্যাব কি আছে, কিবোর্ডে একটা ট্যাব কি আছে দেখেন, কান দেন, এই যে ক্যাপস লকের উপর একটা ট্যাব কি আছে দেখেন, দুই পাশে আরো চিহ্ন দেওয়া আছে না, এইটা ব্যবহার করে কাজ করতে হবে, একটা করে চাপ দিতে হবে, একটা একটা করে চাপ দিতে হবে, ঠিক আছে। আপনি 3 ইঞ্চিতে যদি লিখতে চান তাহলে 3 ইঞ্চিতে কার্সর নিতে হবে, 3.5 ইঞ্চিতে লিখতে চাইলে 3.5 ইঞ্চিতে কার্সর নিতে হবে, বুঝা গেছে। তো এই হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়, যেগুলো আমাদের সব সময় বা বেশিরভাগ সময় প্রয়োজন হয়, এই কাজগুলোই, এগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ এক্সেল শুরু করে দেব।